এই গ্লাস নাও, গ্লাস নাও, গ্লাস নাও, গ্লাস নাও। আপনারা তো গাড়ির স্পিড লিমিট ক্রস করে ফেলেছেন, এটা কি হাইওয়ে নাকি? তোর সমস্যা কি? হ্যাঁ, গাড়ি আটকেছিস কেন? আপনারা গাড়ির স্পিড লিমিট ক্রস করেছেন, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ওকে, আবে শালা মাল খাইছি আমরা, আর পিনিক লইতেছিস তুই না? সেই শালা তোর কাছে জিজ্ঞেস করে কি আমাদের গাড়ি স্পিড চলবে নাকি? হ্যাঁ, আপনারা সবাই এখানে ড্রাঙ্ক, আপনারা ড্রাগস নিয়েছেন, তার উপর ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন। এখানে দুইটা ক্রিমিনাল অফেন্স হয়েছে। এখন রোজা রমজানের মাস, এখন সেহরি খাওয়ার সময়, অথচ আপনারা এই বিশ্রীভাবে রাস্তার মধ্যে যে গতিতে গাড়ি চালাচ্ছেন, আপনারা তো মানুষজনকে পিছিয়ে মেরে ফেলবেন। আরে যা ফট, আয় চল তো মামার। ইম্পসিবল, আপনারা কোনোভাবে এখন গাড়িতে উঠতে পারবেন না। এই গাড়ি কি তোর কাছে বিচার দিছে যে গাড়ি যাইবো না? গাড়ি যাইবো, দরকার হলে তোর উপর দিয়া যাইবো, তাও গাড়ি যাইবো। কন্ট্রোল, কন্ট্রোল ইয়োরসেলফ। এই বেটা, এই কি কন্ট্রোল করব? তুই চিনস আঙ্গরে, চিনস তুই? একটা ফোন দিব, সোজা বান্দরবন যাবি। একদম বান্দরের লগে যে পরে আমি আপনাদেরকে খুব ভালো করে চিনি। আপনারা তিনজন তিনটা ক্রিমিনাল, আর আমি কোথায় যাব না যাব সেটা আপনাদের ঠিক করার কোনো বিষয় না। আমি এখানে আমার ডিউটি পালন করছি। আমরাই ঠিক করুম। একটা কল দিমু, 20 সেকেন্ডের একটা কলে যাইবিগা খাগড়াছড়ি। আপনারা যাকে খুশি তাকে ফোন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন এই মুহূর্তে আপনারা গাড়িতে উঠতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না। আমি এখন আপনাদেরকে ধরবো, থানায় নিয়ে যাব। আপনাদের সবাইকে একটা করে ফোন কল করার পারমিশন করা হবে। আপনারা যাকে খুশি তাকে ফোন দিবেন। অলরাইট, আমি একজন রোজাদার, আজকে এখন সেহরি খেয়ে আমার রোজা রাখার কথা, কিন্তু আপনাদের জন্য আমার মনে হয় না আমি আজকে সেহরিটা খেতে পারবো। একে তো আপনারা ক্রাইম করেছেন, আপনারা ড্রিঙ্ক করে ড্রাইভ করছেন, তার উপর আবার লিমিট ক্রস করেছেন স্পিডে, আবার আমাকে থ্রেট দিচ্ছেন। হ্যাঁ, এই আপনাদের নামে তো মামলা হবে। এই মামলা করবি তুই? আরে আরে মামলা কর। দাঁড়ায় থাকতে পারতেছ না, ঠিক কথা আমাকে থ্রেট দিচ্ছে। আমি একজন অন ডিউটি পুলিশ অফিসার, এইগুলো সবগুলো মাতাল, এগুলোকে ধরে নিয়ে যান। থানা দিতে হবে স্যার, আরে মাতাল না, এই আপনি গাড়িটা চেক করেন। ওই যাব ময়লা করে দেবো। মানুষজনের মধ্যে এথিক্স বলে জিনিসটা নাই। সেহরির সময় তো প্রায় শেষ, আপনি কিছু খাবেন না? ও, সেহরির সময় তো হয়ে গেছে। আমার একটা পানির বোতল ছিল, এই যে। আর কি 1 মিনিট বাকি? ও, বসতে ভুলে গেছি তাড়াহুড়ায়। আলহামদুলিল্লাহ। আপনি কি করছেন স্যার? মানে পানি খেয়ে আপনি রোজা রাখবেন? আরে কাজল সাহেব, আল্লাহ আজকে রিজিকে পানি রাখছে, তো অনেক কিছু, এটাই আলহামদুলিল্লাহ। অনেকের কপালে তো আল্লাহ হয়তো পানিও রাখে না। আজকে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু ভেবে আমার কপালে পানি রাখছে, এটা কোনো ব্যাপার না। আমাদের ডিউটিটা শেষ করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। আজান দিয়ে দিবে এখনই, কিন্তু ওইগুলোকে ওই সাইডে রাখা হয়েছে। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে।
তাজুল সাহেব স্যার। আজকে বাসায় যাবেন না? যাবো স্যার। বাসায় যাওয়ার তো সময় হয়ে গেল, নেক্সট উইক তো চলে আসবে। আস্তে ধীরে গুছাই ফেলেন, আমরা গুজবাজ করে আস্তে ধীরে বের হয়ে যাই। পরের ইউনিট আসার আগে তো কিছু জিনিস আমরা জি, বের স্যার। হয়ে যাই। এই যে দেখেন নেম প্লেট নাই, দেখছেন ব্যাপারটা? আরে এইটা কি দিলেন আপনি? 20 টাকা দিলাম স্যার, নেম প্লেট নাই তো। এই বদমাশ, স্যার তোর কাছে ঘুষ চাইছে? পিছনে রিক্সা পিছনে পিছনে এদিক রাখ, আন রাখ, এই জায়গায় রিক্সা রাখ, রাখ এই জায়গায় রাখ। তাজুল সাহেব ধমকান না, স্যার। বলতে দিন। ভাইজান, এই যে এত রোদের মধ্যে কষ্ট করে আপনি রিক্সা চালাই টাকাটা কামাই করছেন না, এই টাকাটা আমাকে দিলেন যে আপনার ক্ষতি হবে না, এই টাকাটা আপনি আপনার পকেটে রাখেন। এই যে রাস্তা দিয়ে আপনি রিক্সাটা ঢুকাইতে চাইলেন, আপনার রিক্সা তো নাম্বার প্লেট নেই, আপনি তো বিষয়টা জানেন যে নাম্বার প্লেট ছাড়া রিক্সা এই রাস্তায় ঢুকানো যাবে না, জানেন না? জি স্যার। তারপর আপনি আমাকে টাকা দিতে চাইলেন। ভাইজান আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনি রিক্সা চালান, আপনার মতো আরো অনেক মানুষ রিক্সা চালায় না? সবাই কি ভালো মানুষ? দু একজন খারাপ মানুষ আছে না? দু একজন খারাপ মানুষের জন্য আমি যদি বলি সব রিক্সাওয়ালারাই খারাপ, তাহলে কি হবে? কথাটা অন্যায় হবে না? এখন হয়তো দু একজন আমার পেশার মানুষকে আপনি টাকা দিয়ে হয়তো কাজ করতে পেরেছেন, অন্যায় করতে পেরেছেন, তাই বলে কি সবাই খারাপ? না স্যার। এই যে আপনি জোর করে অন্যায়ভাবে এই রাস্তায় রিক্সাটা ঢুকাইতে চাইলেন, এটা অন্যায় ব্যবস্থা আপনি জানেন, কিন্তু অন্যায় কাজটা করার জন্য আপনি আমার হাতে টাকা দিয়ে দিলেন, মানে আপনার অন্যায়ের অংশীদার আমাকেও করতে চাই। এইভাবে আমার পেশায় যারা নিয়োজিত, যারা প্রশাসনিক ক্ষমতায় আছে, তাদের ক্ষমতাকে অপব্যবহার করার জন্য, নিজেদের কাজে লাগানোর জন্য আপনারা এই ধরনের কাজ করেন, এবং এটা করে করে একটা মানুষের চরিত্র আস্তে আস্তে আপনারা নষ্ট করে ফেলেন। এই কাজটা তো একদমই ঠিক না। তুমি ভুল করছো দুইটা। এই যে এই রোডে নেম প্লেট ছাড়া কি রিক্সা ঢুকানো যায়? কোনো সময় ঢুকাইছো? তো তুমি ঢুকাইছো কি লিগা? তারপরে কি করছো? স্যারেরা তুমি ঘুষ দিছো? এই স্যারা কি ঘুষ চাইছে? মন্ডাই কইতাছে ভুল হয়েছে স্যার। ভুল তো আপনার অবশ্যই হয়েছে। এই যে আপনি এখন অন্যায়টা করলেন, এটা ছাড়া তো আরেকটা ভুল করেছেন আপনি। এখন রোজা রমজানের মাস, আমি রোজা রেখেছি, আমার সহকর্মী রোজা রেখেছে, আপনার সাথে দেখা হয়েছে, আপনাকে একটা সালাম দিব, আপনি আমাকে সালাম দিবেন। সালাম দেওয়ার তো সুযোগই দিলেন না, উল্টা হাতের মধ্যে এই টাকা ঢুকাই দিলেন। ভুল হয়েছে স্যার, আর করবো না। স্যার এই ভুলটুল কিছু না, ওরা একটা কঠিন শাস্তি দিয়ে দেন। ওই যে কইতাছে ভুল হয়েছে, আরেক রোডে আরেকবার ভুল করবো, শাস্তি দিয়েছে। না স্যার, আর করবো না, আমি রোজা স্যার। না, ওনার শাস্তি দিতে হবে না, এই যে ওনাকে বুঝায় বলছি, ওনার বুঝ হয়েছে, আপনার বুঝ হয়েছে না? আপনি কি আর কখনো নাম্বার প্লেট ছাড়া এই রাস্তায় রিক্সা ঢুকাবেন? আর কখনো ঢুকাবেন না, ঠিক আছে? রিক্সাটা ঘুরে চলে যান, যান ঘোরান। স্যার প্রত্যেকটা রিক্সাওয়ালার অভ্যাস খারাপ হয়ে গেছে। আসলে মানুষদের মধ্যে তো অভ্যাস অনেক দিনে তৈরি হয়, একদিনে হঠাৎ করে কি আর আপনি অভ্যাস বদলাতে পারবেন? সময় লাগবে, ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে চেষ্টা করতে হবে, বুঝলেন? তারপরে স্যার আপনি যে সুন্দর করে ভদ্রলোকের মতো কথাটা বলেন, এত ভদ্র করে কথা বলা ঠিক না স্যার। দুই একজন আছে স্যার একটু বদ অগরে দৈরা দৈরা পিটানো উচিত। কালকে রাতের কথা একবার স্যার চিন্তা করেন, ওই যে মাথা লয়ে গেছিল মটট খায়া, অগর উচিত ছিল কি জানেন? কলারটা দইরা পা থেকে মাথা পর্যন্ত খালি কেঁচানো। আরে তাজুল সাহেব, আপনি তো অনেক উত্তেজিত হয়ে গেছেন, আপনার তো রোজা হালকা হয়ে যাবে, একটু ঠান্ডা হন, একটু কুল ডাউন হন আপনি। শোনেন আমি আপনাদের বলি, আপনি যে তাদেরকে ধরে মারি দিতে চাইলেন, মারি দিলে কি হবে? চামড়ার মধ্যে দাগ লাগবে, গায়ে ব্যথা পাবে। ব্যথা পেলে কি একটা মানুষ অন্যায় থেকে বের হয়ে আসবে? একটা মানুষের অন্যায় তো থাকে তার মগজের মধ্যে ভুল ইনফরমেশন থাকে, যে কারণে সে অন্যায় করে। এই জন্য তার মন পরিবর্তন করতে হবে, এবং মন পরিবর্তন করতে হলে আমাদেরকে কথা বলতে হবে। মার দিয়ে তো আপনি মন পরিবর্তন করতে পারবেন না। মন পরিবর্তন করার জন্য কথা বলতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, বুঝাইলে মন পরিবর্তন হবে, একটা মানুষ ভালো জায়গায় আসবে। আর আপনি যে মার দিতে চাইছেন না, মাঝে মধ্যে দু একটা কালপিটটা মার দিতে হবে, কিন্তু সেটা মাঝে মধ্যে, সবাই সেটা মানলে তো হবে না। এটা অবশ্য ঠিক বলছেন স্যার আপনি। চলেন আমরা বের হইতে, আমি তাহলে ওইদিকে গেলাম। জানেন স্যার ছোলা 2 কেজি, ছোলার যে পরিমাণ দাম বাড়ছে। তামান্না, একটু এদিকে আসো তো। আরে বাবা আসো না একটু। তোমার চেহারা দেখার জন্য ডাকছি, তুমি জানো না একটু পর পর তোমার চেহারাটা না দেখলে আমার ভালো লাগে না। তুমি এসব ঢং বন্ধ করবা? বাসায় তো রাখছো কাজের মেয়ের মতো না, আর নিজে তো সারাদিন ডিউটি নিয়ে থাকো। আমি কি ডিউটিতে বিয়ে করছি? আমি তো বিয়ে করছি তোমাকে। বসো তো, বসো বসো না। বলো কি? বিষয়টা হচ্ছে কি, এই যে তুমি যে লিস্টটা লিখছো,
2 কেজি ছোলা কি লাগবে? রমজান তো রোজা অনেকগুলো চলেই গেল, একটু কমায় আনি, 1 কেজি আনি। আচ্ছা তাহলে 1 কেজি নাও। 1 কেজি আনলে হবে, তাহলে 1 কেজি লিখি। আর এই যে চিনি লেখছো 1 কেজি, আমরা তো চিনি খাই মেনলি চার মধ্যে, এখন তো রোজা রেখে চাই খাওয়া হচ্ছে না দিনের বেলা, চিনিটা বাদ দিলে তো হয় মনে হয় নাকি? চিনি না হলেও চলবে, যেটুকু আছে 3 দিন চলে যাবে। আচ্ছা তাহলে চিনি লাগবে না। আর মুড়ি, আমরা 3 জন মানুষ, তার মধ্যে তুয়া তো আর রোজা রাখে না, মুড়ি 2 কেজি না আনি আর একটু কমায় আনি। হবে, আমি একা মানুষ তো, এটুকুতেই চলে যাবে। বাবা জানো, আমার বন্ধু ইলমা, ওর বাবা ওর জন্য অনেক মজা মজা ইফতার নিয়ে আসে, ওকে দেখে আমারও খেতে ইচ্ছা করে। তাই মা, তোমার খুব খেতে ইচ্ছা করে? ঠিক আছে মামুনি, আমি তোমার জন্য অনেকগুলা মজার মজার খাবার নিয়ে আসবো। তুমি আজকে রোজা রাখছো মা? রোজা রাখবো কিভাবে, আম্মু তো উঠাই না। খুব পাকনা বুড়ি হয়েছিস তাই না? না খেয়ে রোজা থাকতে পারবি? হ্যাঁ, না খেয়ে থাকলেই তো খুশি। আমার আম্মু তো না খেয়ে থাকলেই খুশি, আর কেন রোজা রাখতে পারবে না? আমার আম্মুটা হালাল টাকায় হালাল ইফতারি খাবে, হালাল সেহরিকে হালাল ভাবে রোজা রাখবে। পারবা না আম্মু? হ্যাঁ আমি পারবো, 100 বার পারবে আমার আম্মুটা। বাবা আমি আজকে ইফতারে বারবিকিউ খাবো আর চিকেন ফ্রাই খাবো। ঠিক আছে আম্মু, আমি বাজার থেকে তোমার জন্য বারবিকিউ আর চিকেন ফ্রাই নিয়ে আসবো। না মা, এসব খেলে পেট খারাপ করবে তো। থাক না, মেয়েটা তো এমনিতেও তেমন কিছু খেতে চায় না, কোনো আবদার টাবদার করে না, একদিন খেতে চাইছে, তুমি টেনশন করো না, আমি কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করে ফেলবো। না থাক, এখন যদি বিলাসিতা শিখে পরে খারাপ লাগবে। আর ইফতারে যেটুকু আছে ওটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে বাবা আমি ইফতারে চিকেন বল খাবো। চিকেন বল খাবা? তো হ্যাঁ, আমাদের আশেপাশে সবাই কি চিকেন বল খেতে পারে বলো? সে জায়গায় তুমি যদি একা একা চিকেন বল খাও, জিনিসটা খারাপ দেখে না বলো? তামান্না, তুমি তো তোমাকে কথা দিয়ে বুঝিয়ে ওকে এখন থামায় ফেললাম, কিন্তু ওর মনের মধ্যে কিন্তু খারাপ লাগাটা থেকে যাবে, যে বাচ্চাটা খেতে চাইলেও কষ্টটা কিন্তু থাকবে। এই যে আমার একটা মাত্র মেয়ে, ওই ছোট ছোট চাওয়াগুলো আবদারগুলো আমি পূরণ করতে পারি না, বাবা হিসেবে আমার এই ব্যর্থতাগুলো না আমাকে খুব খুব কষ্ট দেয় জানো। এটা তোমার অপারগতা নয়, তোমার সততা তোমাকে বিলাসিতা থেকে দূরে রেখেছে। এই সাধারণ জীবনযাপনই আমাদের কাছে অলংকার। আর এই স্বাভাবিকভাবে যদি জীবনযাপন করে, তখন যখন সে বড় হবে তখন সে লোভীও হবে না, আর দুর্নীতিতেও জড়াবে না। আর যে পৃথিবী আমরা দেখে যাচ্ছি, সেই নোংরা পৃথিবীর দায়ভার ওর মাথায় থাকবে। আমার খুব অবাক লাগে জানো, তোমার মতো একটা মেয়েকে আমি বউ হিসাবে কিভাবে পেলাম বলো তো? এইরকম একটা সময়ে এসে এত অভাব অনটনের মধ্যে তুমি একটা কমপ্লেইনও করো না, উল্টা আমাকে বুঝাচ্ছ। সেহরিতে কি খেয়েছো তুমি? খেয়েছিলাম তো, পেট ভরে ভাত, মাছ আর সবজি। মাছ? মাছ তো ছিল না আজকে বাসায়। কেউ ছিল না, ফ্রিজের এক কোণে 1 পোটলা মাছ ছিল, সেটা দিয়ে খাইছি। তুমি কি ভাবছো আমি না খেয়ে রোজা রাখছি? বাবা এই যে আমার দিকে তাকাও, বাবা আমার দিকে দেখো। হইছে, এখন বাবার দিকে তাকাইতে হবে না, বাবা এখন বাজারে যাবে। তুমি আসো আমার কাছে, চলে আসো। আসো না, আমিও যাব বাবার সাথে। তোয়া, তুমি না অনেক বেশি জ্বালাও, তুমি যাও বাজারে যাও। আসো আম্মু, আসো, আমরা এখন খেলবো। আসো। এই ভাইজান, শুকনো মরিচ কত করে?
600 টাকা কেজি। 600 টাকা কেজি? আমি তো অল্প নিব, 100 গ্রাম 60 টাকা, আপনি 50 টাকা রাখেন। কম রাখা যাবে না, আপনি 100 গ্রাম নেন। নিগুড়া চাল না? কত? 140 টাকা। 140 টাকা? কিছু কমা রাখা যায় না? এটা 1 টাকা কম রাখা যাবে না। আচ্ছা আধা কেজি দেন আমার। এই আধা কেজি তেল দিতে পারে। এই চানাচুর প্যাকেটটা দেখি। ও এইটাই কি দাম যেটা লেখা আছে? হ্যাঁ, এটা গায়ের রেট করে। না, দামটা একটু বেশি তো। চাউল না আধা কেজি তো না? আর এই বিস্কুটটা দেখি, বিস্কুট কত? এটা 150 টাকা প্যাকেট। কি বলেন, আমি তো আগেও নিছি, এটা তো রোজার আগে 120 টাকা ছিল। ভাই সব জিনিসের দাম বাড়ছে। তাহলে রেখা দেন, এটা আমি নিতে পারবো না। দাম কি সামনে দিব? হ্যাঁ সামনে দিব। আচ্ছা ঠিক আছে। এই লোকটা দোকানে আসলে স্যাসরেন করে, পুলিশের লোক, কিন্তু আইলে খালি স্যাসরেন করে, ঘুষ তো আর কম খায় না। ভাইজান। জি ভাই। আমি তো মাঝে মধ্যে আপনাদের দোকানে আসি, আপনি বোধহয় আমাকে চেনেন। আপনি ঠিকই ধরেছেন, আমি পুলিশে চাকরি করি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি কি কখনো আপনার কাছে অন্যায় কোনো আবদার করেছি? জি না। আমার ডিপার্টমেন্টের কেউ বা আমার কোনো সহকর্মী কেউ কি আপনার কাছে অন্যায় কোনো আবদার করেছে কখনো? না। এই যে আপনি এখানে দোকানদারি করেন, আপনার সাথে তো আরো অনেক দোকানদার আছে আশেপাশে, সবাই কি ভালো মানুষ? না। দু একজন খারাপ মানুষ আছে না? আছে। এখন এই দু একজন খারাপ মানুষের জন্য আমি যদি ঢালাও ভাবে বলে দেই যে এই বাজারে যত দোকানদার আছে সবাই হারামি, জিনিসটা শুনতে ভালো লাগবে? আপনি তো ঢালাও ভাবে এখন বলে দিলেন যে আমি ঘুষ খাই। আমার পেশাটাকে আপনি অপমান করলেন, আমার পোশাকটাকে আপনি অপমান করলেন। পোশাকটার তো কোনো দোষ নাই ভাই, এই পোশাকটা একটা পবিত্র পোশাক। পুলিশের পেশা একটা মহান পেশা। দু একজন মানুষ খারাপ হতে পারে, কিন্তু এটা কি ডিপার্টমেন্টের দোষ? এটা কি পেশার দোষ? করোনার সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সন্তানরা নিজের বাবা মার দাফন করতে চাচ্ছিল না যারা করোনায় মারা গেছে। ওই সময় আমরা পুলিশরা কিন্তু আগে আসছিলাম। আমরা পুলিশরা নিজের বাবা মা, নিজের পরিবারের মানুষের মতো করে যত্ন করে প্রত্যেকটা লাশ দাফন করেছি। একবারও ভাবি নাই যে যদি আমাদের করোনা হয়, যদি আমরা মারা যাই, তাহলে আমাদের আত্মীয় স্বজন, পরিবার, সন্তান তাদের কি হবে? এই জিনিসগুলো আপনাদের মনে থাকে না, এই ব্যাপারগুলো আপনারা ভুলে যান। স্যার ভুলে গেছি, আমি বুঝতে পারিনি। আমি আপনার স্যার না, আমাকে স্যার বলার কিছু নাই। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, জনগণের সেবক। আমাকে আপনি ভাই বলে ডাকবেন। আর এতগুলা কথা কিন্তু আমি আপনাকে এই কারণে বলিনি যে আপনি আমার কাছে মাফ চাইবেন। আমি কথাগুলো বলেছি কারণ আপনার মধ্যে যেন একটা সংশোধন আসে, আপনি যেন বুঝতে পারেন যে পেশাটা, পুলিশের পেশাটা একটা মহৎ পেশা, একটা মহান পেশা। আমি তাহলে আসি। ভাই আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি এটা নিয়ে যান। না না ভাই, এটা আমার মেয়েটা খুব পছন্দ করে, কিন্তু এটার যে দাম আমার সাধ্যের বাইরে, আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি আজকে আসি। স্যার আপনি এটা দাম দিতে পারেন, নিয়ে যান। না না ভাই, ইনশাল্লাহ যদি আল্লাহ আমার রিজিকে রাখে তাহলে আল্লাহ ন্যায়ভাবে এটার ব্যবস্থা আমার করে দেবে। আজকে এটা নেওয়ার সাধ্য নেই। ইফতারটা করে যাও। ইফতার তো করতে চাই, কিন্তু প্রতিদিনই তো ডিউটি পড়ে যাচ্ছে, কি করবো বলো? একটা দিনও সবাই মিলে বসে একসাথে ইফতার করতে পারলাম না। করব ইনশাল্লাহ, অবশ্যই আমরা সবাই একসাথে বসে ইফতারটা করব, কিন্তু এখন তো ডিউটি চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। দেখি যদি ডিউটিটা চেঞ্জ হয় আমরা অবশ্যই একসাথে বসে ইফতার করব। মামুনি, বাবা তুমি আজ আমাদের সাথে ইফতার করে যাও। আজকে তো ইফতার করতে পারবো না, আজকে তো আব্বুর ডিউটি আছে, আজকে ডিউটিতে যেতে হবে। আমি অন্য আরেকদিন তোমার সাথে ইফতার করব, ঠিক আছে মামুনি? না না না, আজ তোমাকে আমি যেতে দিব না, তুমি আজকে আমাদের সাথে ইফতার করবা। আমি তো তোমার সাথে ইফতার করতে চাই আম্মু, কিন্তু আজকে যে আব্বুর ডিউটি, আজকে যদি আব্বু ডিউটিতে না যায় তাহলে তো ফাঁকি দেওয়া হবে, আর দায়িত্বে ফাঁকি দিলে কি হয় এটা তো আমরা জানি, গুনাহ হবে, তাই না? তাহলে গুনার কাজ কিছুতেই করা যাবে না। আর এই যে এখন কথা বলে সময় নষ্ট হচ্ছে, তাহলে তো আমার ডিউটিতে লেট হয়ে যাবে, তখন তো আব্বু বকা খাবে। তোয়া, বাবাকে এরকম করে বিরক্ত করো না তো। ঠিক আছে, তাহলে আব্বুর সাথে আর কখনই ইফতার করব না। না মামুনি এরকম করে কেন বলতেছো তুমি? বলো, তুমি আমার একটা মাত্র মামুনি না? তুমি এরকম মন খারাপ করে কথা বললে বাবার মন খারাপ হয় না? আজকে আমি একটু যাই শোনা ডিউটিতে, প্লিজ।
যেখানে ইচ্ছে সেখানে যাও। তো বাবাকে হেসে কথা হলো? বলবো না। তুমি ওকে খালি খালি ধমক কেন দিচ্ছ? ওর তো এখানে কোনো দোষ নাই। একটা মাত্র মেয়ে, ও তো আবদার করতেই পারে বাবার সাথে একটু ইফতার করতে। বাদ দাও, তোমার ডিউটিতে লেট হয়ে যাচ্ছে, তুমি এখন যাও। খুব তাড়া না? আমাকে বাসায় থেকে বিদায় করতে পারলেই বাঁচো তুমি, তাই না? হ্যাঁ, বেঁচে যাই। এখন যাও তো, যাও। সরি তাজুল সাহেব, আমার দেরি হয়ে গেল। আপনার বোধহয় একা একা খুব কষ্ট হলো সামলাইতে, না? না না স্যার, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয় না। কি করব বলেন, একটা মাত্র মেয়ে আমার এমন ন্যাওটা হয়ে গেছে, সারাটাক্ষণ খালি বাবা 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 বাবা। বাবাকে ছাড়া তো সে ইফতারই করবে না। আমি অনেক কষ্ট করে বুঝায় শুনে বাসায় রেখে আসছি, কিন্তু মেয়েটার খুব মন খারাপ হয়েছে, বুঝছেন? স্যার, আপনি ইফতারি করে তারপর বাসা থেকে আসতেন। পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে এই যে সরকারের এত বড় গুরুদায়িত্ব আমাদের কাঁধে, এটাকে যদি গুরুত্বহীন করে ফেলি, কাজটা কি ঠিক হবে? স্যার, তাহলে আপনি একটা কাজ করেন, একদিন ছুটি নেন, একদিন ছুটি নিয়ে বাসায় বসে মামুনির সাথে ইফতারি করেন। এই কাজটা করতে পারলে খুব ভালো হইতো, কিন্তু এটা তো সম্ভব না। কেন স্যার সম্ভব না কেন? আমার মেয়ে তার কোন বন্ধু নাকি বান্ধবীর কাছ থেকে দেখেছে তার বাবা অনেক দামি দামি মজার মজার খাবার ইফতারিতে নিয়ে আসে। এখন আমার মেয়ের ধারণা হয়েছে সে যদি তার বাবার সাথে ইফতারি করে তাহলে তার বাবাও নিশ্চয়ই খুব মজার মজার দামি দামি ইফতারি নিয়ে আসবে। আপনি তো জানেন বিষয়টা, যে কয় টাকা স্যালারি পায়, বাসায় টাকা পাঠাতে হয়, বাবা মা ভাই বোন এদের খরচ, তারপরে আবার নিজের ফ্যামিলি ঢাকা শহরে, এসব করে কয়টা টাকার থাকে বলেন? দামি দামি খাবার দিয়ে যদি ইফতারি করতে চায় সেটা কি সম্ভব? এই ভয়ে নিজের মেয়ের সাথে ইফতারিটাই করতে পারতেছে। স্যার, আপনার কেনা খাবারের থেকে ভালো খাবার পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি রেডি করি স্যার। আপনি যে নাসিরকে ডাক দিয়ে ইফতারটা রেডি করে ফেলেন, আমি দেখছি এই দিকটা, জানতাম। সাইফুল ভাই আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো বাবা, তুমি ইফতার করেছো? এই তো বাবা, এখনই ইফতার করতে বসবো। তুমি কিন্তু ইফতার করবা আর আম্মুর কথা কিন্তু শুনবা, কোনো দুষ্টামি করবা না, ঠিক আছে? আচ্ছা। আর তোমার আম্মুকে একটু মোবাইলটা দাও তো। হ্যালো, ইফতারে কি কি রেডি করেছো আজকে? ওই তো পাশের বাসার ভাবি খেজুর, তারপর অনেকগুলো ফল দিয়ে গেছে, সবই আছে, বুট শরবত। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ইফতারটা করে ফেলো। আচ্ছা শোনো না, তুমি কি দিয়ে ইফতার করবা? আমার তো আজকে অনেক আইটেম, ইফতারিতে আজকে অনেক আইটেম রেডি করেছে। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি নামও জানি না, মুড়ি, ছোলা, তারপর ফলমূল, এগুলো তো আছেই। আম্মু, বাবাকে বললো আসার সময় অনেক মজার মজার ইফতার আনতে। আজকে বাবা পারবে না, বাবার ডিউটি আছে তো, বাবা বিজি। মা কেন? কবে? এত চলো খাও। হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রব আল্লাহ, তুমি পৃথিবী এবং আকাশ এবং এই দুয়ের মধ্যে অবস্থানকারী সব কিছু মালিক আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া এমন কেউ নাই যার কাছে আমি আমার আরজি পেশ করব। আল্লাহ, তুমি সাক্ষী, আমি সজ্ঞানে কখনো আমার দায়িত্ব পালন থেকে এতটুকু বিচ্যুত হই নাই। যে পবিত্র দায়িত্ব আমি পালনে ব্যস্ত আছি আল্লাহ, এই দায়িত্ব পালনে অনেক শঙ্কা, অনেক বিপদ তুমি খুব ভালো করে জানো আল্লাহ। তুমি আমাকে সেই ক্ষমতা দিও আমি যেন কখনো কোনো বিপদের সামনে, কোনো আশঙ্কায় পড়ে আমি আমার দায়িত্ব থেকে যেন বিচ্যুত না হই আল্লাহ। আল্লাহ, এই রোজা রমজানের মাসে আমি সবগুলো রোজা রেখে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি জানো আমার এই পবিত্র দায়িত্বের সাথে
এই দেশের মানুষ, এই দেশের জনগণ, রাষ্ট্র সব কিছুর নিরাপত্তা জড়িত। আমরা পুলিশরা সর্বোচ্চ চেষ্টা করি জনগণের বন্ধু হয়ে থাকতে, আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের সেবা করতে। যদি দু একজনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ, তাদের মনে তুমি হেদায়েত দিও আল্লাহ, যেন তারাও তোমার রাস্তায় ফিরে আসে আল্লাহ। মানুষজনের মনে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে যে ভুল ধারণা আছে সেই ধারণা তুমি নস্যাৎ করে দাও আল্লাহ। মানুষের মনে যেন এই ধারণা ঢুকে যায় যে পুলিশ মানেই হচ্ছে তাদের বন্ধু। পুলিশ এবং জনগণ মিলে মিশে আমরা যেন সুন্দরভাবে আমাদের সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। এই তৌফিক তুমি আমাকে দান করো, এই তৌফিক তুমি আমার প্রত্যেকটা সহকর্মীকে দান করো, এই তৌফিক তুমি পুরো বাংলাদেশকে দান করো। মাম্মা কেমন আছে মাম্মা? বেটা দাঁড়া। আসসালামু আলাইকুম। মামা বাসা কোথায়? ওই পারে ভাই। ও আচ্ছা আচ্ছা, তুমি থাকো কোথায়? ওই তো বললাম ওই কি করো তুমি? ব্যবসা করি ভাই। মাথা চোখ কি আছে বের কর। এটা দেখছস? হ্যাঁ একদম কোনো কাম করতে আর টাকা পয়সা কি আছে বের কর। ভাই ভাই বের কর। ভাই এটা নিয়ে না ভাই 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 এটা আমার লাগবে ভাই। আচ্ছা সালা আমার সালা তো লাগবে মানে কি? এটা বহু দেরি ভাই এটাই আমার এটা যদি লয়ে যান ভাই তাহলে আবার বাপ মা ভাই বোন কারো ঈদ হইব না ভাই। অটোমেটিক ঈদটা এখন বহুত দেরি। ঈদ কি কামাল পরে যা। এই এত কথা কোনের কি আছে? বুড়িটা গাইলাতে না। স্যার 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 তুই তোর ওই দিন ড্রিঙ্কিং ড্রাইভিং এর কেসে ধরছিলাম না আমি? আপনি চিনছেন ওরে? স্যার আমার ভুলে গেছে। এই আপনার কাছে কিছু নিছো? স্যার আমার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা সব লয়ে গেছে। এই ফেরত দে ফেরত দে। স্যার ওরে কিন্তু আজকে ছাড়বো না। ওই ওরে হ্যান্ডকাফটা পরাইছো? জি স্যার। স্যার ও ভুলে গেছে স্যার, আমার খবর করে দেন স্যার। কোনো কথা হবে না, নিয়ে চলো নিয়ে চলো। থানায় দিব স্যার। আপনি কালকে থানায় আসেন, এর নামে মামলা রুজু করতে হবে, ঠিক আছে? আপনি আমাদের পাশের থানায় আসবেন, এই নিয়ে চলো। স্যার স্যার আমার কথা কবি না, একদম কোনো কথা। স্যার ভুলে গেছে। স্যার জি স্যার, 12 নম্বর সেক্টরে 3জন যুবক মিলে ছিনতাই করছিল, আমরা একটা কালপ্রিটকে ধরেছি স্যার। হ্যাঁ স্যার স্যার আমি এখনই নিয়ে এসেছি স্যার। ওকে স্যার আমার ভুল হয়েছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন। খবরদার তুই কোনো মানুষই না, তোকে বারবার করে নিষেধ করেছি, তোকে একবার সুযোগ দেওয়া হয়েছে, তারপরে তুই রমজান মাসে লোকটাকে বারবার মারছিলি। সে বলছিল সে একজন রোজাদার, তারপরে তুই মারছিলি। আমি থানায় ফোন করেছি, এখন গ্যারেজে তোকে চালান করে দিব। তোকে একবার সুযোগ দেওয়া হয়েছে, তারপর তুই করছিস। তোর আসলে প্রপার পানিশমেন্ট দরকার। গাড়ি আসছে না? স্যার এবার মতো একদম ক্ষমা করে দেন স্যার, আর বলবো না স্যার। ক্ষমার যোগ্য তুই না, তোকে একবার আমি সুযোগ দিয়েছি, সেই সুযোগ তুই কাজে লাগাইতে পারিস না, কারণ তুই ক্ষমার যোগ্য না। স্যার গাড়ি গাড়ি আর বস চলে আসছে স্যার একে গাড়ি তুলে ফেলো। স্যার শোনো, এখন যে থানায় যাবা, এরপর আরেকটা সুযোগ পাবা, চেষ্টা করবো ওইখান থেকে ভালো হয়ে ফিরে আসবো। ওকে তো নিয়ে যান, চলে যান। আরে খালা না, আমরা যে এলাকায় আছি এই এলাকা ওই থানার এরিয়ার বাইরে, এখানে কেউ আইবও না, টহলও দিব না, আম করে খুঁজবও না। আচ্ছা শোন, বুঝলাম, আরে ছাড়া দিবেন না। আর এটা নিয়ে তো তোর প্যারা খাওয়ানোর কোনো কারণ নাই। ওর বাপরে তুই চেনস না, ওর বাপ কোনো না কোনো ব্যবস্থা করবো। না রে, ওই পুলিশ অফিসার অনেক খাতারনাক, বুঝছ না, সৎ লোক। আমার মনে হয় না ম্যানেজ হইবে। ম্যানেজ যদি আমরা না করতে পারি তাহলে করুম না, মাথা ঘামাইতেছস কেন? ওর বাপে দেখবো, আর তুই তো কইলি যে ম্যানেজ হইব না, তাই বাদ দে না, আমরা আমগো কাজ করি। তোর কথার আমি আগামাতে কিচ্ছু বুঝতেছি না, একটু বুঝাই কত। তুই না কইলি যে ওরে ছাড়ন যাইব না, তাইলে এটা নিয়ে তোর মাথা ঘামানো লাগবো না, এটা নিয়ে প্যারা খাস না, চল আমগো কাজ আমরা করি। তাহলে আবার ওই এরিয়া যাওয়া লাগবে, কারণ ওই এরিয়া ছাড়া মানুষ যাতায়াত বেশি করে না, তুই বুঝতেছিস না? লাগলে জামু, চল না, চল। গেলে আবার ধরা খামো।
আরে বোধাই এখন ওরে ধরছে না, ওরে ধরার পরে এখন ওরে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করব। আমরা কই থাকি, কই খাই, কই গোসল করি, কই আড্ডা দিই, এইগুলো সবগুলা ওরা খুঁজা বাইর করব। এই ফাঁকে আমরা আমগো কাজ করুম। চল মামা তুই নেশা কর হইলে বুদ্ধি আছে রে। আচ্ছা শোন শোন, ফোন আছে কাছে? আছে তো। ফোনটা অফ কর। কে লোকেশন মোকেশন ট্রেস কইরা আমগরে ধইরা ফেলবো নাইলে। আগে জন্মে তুই পুলিশ ছিলি নাকি? ছিলাম। ল আম্মু বাবাকে কখন আসবে? বাবা তো বিজি মা, বাবা তো আসতে পারবে না। তুমি রেস্ট নাও, দেখবে ঠিক হয়ে যাবে। তুমি বাবাকে ফোন দাও। এই গরমে যেভাবে ঘামতেছি, বাসায় গিয়ে আগে কাপড়টা ধুইতে হবে, বুঝছেন? স্যার একটু ছায়া গিয়ে বসেন না। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলো। তোমার তো আবার অসুস্থ হয়ে গেছে, আমার মনে হয় ওকে হসপিটাল নিতে হবে। তুমি একটু আসবা? কি বলো, হঠাৎ করে অসুস্থ হলো কি করে? আরে হুট করেই গায়ে খুব জ্বর আর বমি করছে বারবার। আচ্ছা, এখন আমি কি করি বলো তো? আমার তো ডিউটি এখনো শেষ হয় নাই। তুমি মেয়ের মাথায় একটু পানি টানি ঢালো। আমি তো ট্রাই করছি বাবা, জলপট্টি দিয়ে দিচ্ছি, গা মুছে দিলাম, তাও তো জ্বর কমছে না। আচ্ছা, জলপট্টি দাও, মাথায় পানি ঢালো, আর একটা কাজ করো, একটা টাওয়াল ভিজায়া বারবার একটু গাটা মুছে দাও। আমি দেখি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ চলে আসবো। আম্মু বাবার সাথে কথা বলবো। এই যে নাও, তোমার কথা বলবে। হ্যালো বাবা। হ্যাঁ মা। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, পচে ইফতার খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। তুমি আমাকে কেন ভালো ইফতার দাওনি? তুমি কোনো টেনশন করো না মা, ইনশাল্লাহ তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবা। আমি তোমার জন্য অনেকগুলো মজার মজার ইফতার নিয়ে আসবো, তুমি সুস্থ হয়ে সব মজার মজার খাবার দিয়ে ইফতার করবো আম্মা। আচ্ছা বাবা। আচ্ছা একটা কাজ করো না, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। তাড়াতাড়ি বলতে এখন এই মুহূর্তে তো আসতে পারবো না, ডিউটি তো এখনো শেষ হয় নাই। আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমি তারপর যত দ্রুত সম্ভব চলে আসবো। আচ্ছা ঠিক আছে। স্যার বেশি অসুস্থ হলে আপনি চলে যান। কেমনে সম্ভব তারুণ সাহেব বলেন? ডিউটি এখনো শেষ হয় না, আপনি একা একটা মানুষ, একা কিভাবে সামলাবেন? আর আমার তো যাওয়ার পারমিশন নেই এখন। স্যার আমি পারবো। কিভাবে পারবেন বলেন? হঠাৎ করে যে কোনো রকম ঝামেলা হয়ে যেতে পারে, এমনিতে রোজা রমজানের মাস, তার উপর আমার কি এখন ডিউটি ছেড়ে যাওয়ার কোনো পারমিশন আছে? পারমিশন ছাড়া কেমনে যায় আপনি বলেন? তাহলে স্যারকে আপনি এখনই একটা কল দেন। স্যারকে একটা ফোন তাহলে দিয়ে দেখি না। এই ফোন তো আসছে, আপনার ভাবি ফোন করছে আবার। হ্যালো, হ্যাঁ বলো। কি বলো, এত সিরিয়াস? আচ্ছা আমি 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 আসতেছি। রাজু সাহেব, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ, মানে একদম ইমার্জেন্সি অবস্থা। আমার এখন যাইতেই হবে। আমি তাহলে স্যারের ফোন দিই একটা। বলতে বলতে স্যার ফোন দিচ্ছে আবার। ধরেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি আমরা চেকপোস্টে আছি এখন। ইয়েস স্যার। ওকে স্যার, আমি এখনই মুভ করছি। ওকে স্যার। 12 নম্বর সেক্টরে একটা বড় একটা ঝামেলা হয়েছে, আমাদেরকে এখনই টিম নিয়ে মুভ করতে হবে। স্যার ফোন দিয়ে অর্ডার দিল। কি বলেন স্যার? তাহলে আপনি বাসা যাবেন? আপনার তখন বাসা যাওয়া জরুরি। চলেন মুভ করি। অল ইউনিট, হ্যালো। হ্যাঁ, সব ইউনিট নিয়ে 12 নম্বর সেক্টরের দিকে মুভ করো। আম্মু আমার কষ্ট হচ্ছে। আম্মু আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ আম্মু, মাথাটা মুছে দিব? না। ঠান্ডা লাগছে তোমার মা? না। তাহলে একটু পরে ঠিক হয়ে যাবে, তুমি একটু রেস্ট করো। বাবা আসছে। বাবা একটু পরেই চলে আসবে মা। বাবা আমাকে একদমই ভালোবাসে না। কেন? বাবা ভালোবাসলে তাহলে আসে না কেন? বাবা আসবে, একটু পরেই চলে আসবে মা। আম্মু আমি কি মারা যাবো? জি মা, এরকম কথা বলো না, ঠিক হয়ে যাবে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই তো মা, বাবা আসলে তোমাকে হসপিটাল নিয়ে যাবো, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। স্যার কই? কেউ তো নাই। রাজু সাহেব, ক্রিমিনাল কি রেডি হয়ে বসে থাকবে যেন এসে আপনি ধরে ফেলতে পারেন?
শালার ফুদ্দে আজকে ধরতে পারলে এমন মায়ের মারমু স্যার, আমার কেউ আটকে রাখতে পারবো না। কিন্তু আপনি মারবেন, কিন্তু তার জন্য তাকে ধরতে হবে। ভাবি বারবার ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো, তোমার না বলো। ও তো শ্বাস নিতে পারছে না, ওর অনেক কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। ও তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে হসপিটালে চলে যাও। আমি খুব ইম্পর্টেন্ট একটা অপারেশনে আসছি, আমি শেষ করে ডিরেক্ট হসপিটালে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ দেখবো। ওকে, তুমি যাও, সাবধানে যাও। স্যার আপনি একটা কাজ করেন, বাসায় চলে যান, আমি এদিকটা সামলাবো। রাজন সাহেব, আপনি কি আমাকে ডিউটি ফাঁকি দিতে বলছেন? স্যার মামুনের জন্য কিন্তু আমার খুব খারাপ লাগতেছে স্যার। খারাপ তো আমারও লাগছে, কিন্তু পরিবারের চেয়ে রাষ্ট্র অনেক বড়। তবুও স্যার যাবেন মামা 5 নম্বর সেক্টর হসপিটাল? কেন মামা একটু চলেন না? আরে মামা কি যে করি। এবার যাবেন? মামা চলেন না মামা, কি করি। স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার আপনার হাত থেকে তো রক্ত ঝরতেছে, স্যার আপনাকে হাসপাতাল নিতে হবে। চলেন। রক্ত পড়তেছে, সমস্যা নেই, ক্রিমিনাল দুটো ধরতে পারলাম না। চলেন স্যার, চলেন চলেন। দেখো মা, আমি তোমার জন্য ইফতার নিয়ে আসছি। দাঁড়াও, কি তুমি খবরদার আমার মেয়েকে টাচ করবে না একদম। তুমি রেগে যাচ্ছ কেন? আমি ওর জন্য ঘুমাই গেছে, আমি ওর জন্য তো ইফতারগুলো নিয়ে আসছি। এখন কি করবো, ওর ডিউটি ছিল তো ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেল, একটা ইনসিডেন্ট হয়েছিল, ওকে ডাক দিয়ে তুলি। কি বলছি তোমার কানের উত্তর যায় না? হ্যাঁ, কখনো তো তোমার ডিউটিতে কোনো দিন বাধা দেয়নি, বিন্দু মাত্র অসম্মান ছিল না তোমার ডিউটির প্রতি। আর তুমি কি করলে? গুরুত্বই দিলে না আমাদেরকে। মানে বাচ্চা বউ কারো গুরুত্ব নেই তোমার কাছে। আমি 1000বার ফোন করেছি, তুমি আমার ফোন রিসিভ করো নাই কেন? বাচ্চাকে ডক্টরের কাছে নেওয়া, সিস্টারকে ডাকা, সবসময় বাচ্চার কেয়ার করার জন্য হলেও তো একজন লাগে, কিন্তু তুমি কি করেছো? তুমি আমার ফোনে রিসিভ করো নাই। তুমি বলতে যে তুমি আসতে পারবে না, আমি বিশ্বাস করতাম, মেনে নিতাম, একা সব কেয়ার করতাম, কিন্তু তুমি কি করলে? তুমি ফোন করে বললে আসবে, কিন্তু তুমি শেষ পর্যন্ত আসবে না কেন বলো আমাকে? তামান্না, তুমি একটু শান্ত হও। আমি যে একটা অপারেশনে গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পর একটা ইনসিডেন্ট হয়েছে, আমি ফোনটা হারায় ফেলছি। তোমার ফোনটাই হারাইছে, আমার তোয়াও হারাই গেছে। মানে হ্যাঁ, কি হয়েছে তোমার? মামনি, আম্মা, এই কি হয়েছে তোমার? ও চোখ করতেছে না কেন? হ্যাঁ মামনি, এই ও তো নিঃশ্বাস নিতেছে না। হ্যাঁ, ও শরীরটা এরকম ঠান্ডা কেন? এই তামান্না, কি হয়েছে আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি ডাক্তারে ডাকো না কেন? হ্যাঁ, ও হসপিটাল আমাদের কেউ নাই? এই ডাক্তার, এই ডাক্তার! আম্মু, আম্মু তোমার কি হয়েছে? আম্মু, আম্মু তুমি চোখ করতেছো না কেন? আম্মু, আম্মু, আম্মু তুমি একবার চোখ করে দেখো আমার দিকে। আমার মেয়ের কি হয়েছে? তামান্না, আমার মেয়েটার কি হয়েছে বলো। আমি সরি আম্মু, আমি সরি আম্মু,
আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম রে আম্মু, আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম আম্মু। আমি তো দায়িত্ব অবহেলা করতে পারি না রে মা। ওর কি খুব কষ্ট ছিল তো আমার না? ওকে বারবার আমারে ডাকতেছিল, ওকে বারবার ডাকছিল আমারে। মা, মা তুমি ডাকছিল আমারে, বলো মা। মা একবার আমার দিকে তাকাও না মা, একবার আমার দিকে তাকাও মা। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে।